প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বাঙালির ইতিহাস বীরত্বের ইতিহাস। ৫,০০০ বছর আগেও বাঙালির পরিচয় ছিল বীরের জাতি হিসেবে। গাঙ্গেয় বদ্বীপের অধিবাসীদের তখন বলা হতো গঙ্গারিডাই জাতি। রোমান কবি ভার্জিল আজকের বাঙালি জাতির বীরত্ব নিয়ে ২,০০০ বছর আগে কবিতা লিখেছেন। সেই প্রাচীন যুগেও বাঙালি যে বীরত্বের জন্য বিশ্বজোড়া সুনামের অধিকারী ছিল, ভার্জিলের কবিতা তারই প্রমাণ। সুপ্রিয় বন্ধুরা, বাঙালির বীরত্ব মূলত অন্যায়ের সাথে আপোষহীনতায়। তা নিজ দেশের গণ্ডির মধ্যেই হোক কিংবা দেশের সীমানা পেরিয়ে বাইরের কোনো দেশের স্বার্থেই হোক, যে কোনো বৈষম্য কিংবা অন্যায়ের বিরুদ্ধে বাঙালি এক আপোষহীন জাতি। ২০২৪ এসে তার প্রমাণ দিয়েছে আবারও। দীর্ঘদিন যাবৎ প্রচলিত নানা বৈষম্যের জবনিকা পতনে নিরস্ত্র বাঙালি একবারের জন্য পিছু হটেনি। প্রাণের মায়া তুচ্ছ করে রাস্তায় নেমেছে, আন্দোলনে সামিল হয়েছে, ছিনিয়ে এনেছে বিজয়কে। বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আনিসুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ ছাত্র জনতার স্বজনের স্মৃতিচারণমূলক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আজ হাজির হয়েছি ঢাকা জেলার সাভারের ব্যাংক কলোনি এলাকায়। স্বৈরাচারী সরকারের অন্যায়, অপরাধ ও নিরীহ মজলুম জনতার উপর জুলুমের বিরুদ্ধে নিজের জীবন দিয়ে প্রতিবাদ গড়ে তুলেছিলেন এক অদম্য বীর, মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শহীদ সাদ মাহমুদ খান। একমাত্র পুত্র সন্তানের শোকে প্রবাসী পিতা বাহাদুর খান আজ পাগল প্রায়। তাঁর কাছ থেকে শুনবো সেদিনের সেই দুঃসহ কথা। আমি শহীদ সাদ মাহমুদ খানের আব্বু বাহাদুর খান। আমার ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য সাভারে ভাড়া থাকতাম। আমার ২ মেয়ে, একটি মাত্র ছেলে ছিল। ছেলেটি জাবালে নূর দাখিল মাদ্রাসায় লেখাপড়া করতো। আম্মুকে বলতো যে আম্মু, আমি যেন শিক্ষিত হয়ে মানুষ হতে পারি। তখন ওর আম্মু বললো যে আব্বু, অসুবিধা নেই, আমরা তো দেশ ছেড়ে আসছি তোমাকে লেখাপড়া করার জন্য। ওই একদিন পরেই ও আমাকে বলে যে আব্বু, যে বাহিরে তো কিছু সন্ত্রাসী পুলিশ বাহিনী, আওয়ামী লীগের দোসররা সবাই এলোপাতালি গুলি করতেছে, অনেক নিরীহ মানুষ এই গুলিতে মারা যাইতেছে, তাই প্রতিবাদ করা দরকার। আমি বললাম যে আব্বু, তোমার ওখানে যাওয়ার দরকার নাই, তোমার তো বয়স হয় নাই। তো ওইভাবে আমার ছেলে বাড়ির বাসায় থেকে নিজে চলে আসে। আসার পরে মাদ্রাসার সামনে জাবালে নূর দাখিলি মাদ্রাসা, ওদের ৪-৫ জন ছাত্র বন্ধুদের সাথে দেখা হওয়ার পরে ওরা ওইখানে আগায় যায়। যাওয়াতে ওদের আমি একটু শুনতে পাই যে ওদের মুখে একটু স্লোগান ছিল যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এরকম একটু বলছিল। বলার সাথে সাথে আওয়ামী লীগের দোসর পুলিশ ওরা মিলে এলোপাতালি গুলি করে। সাদ মাহমুদ খানের গুলি লাগে ওখানে পড়ে যায় ছটফট করে। পুলিশে বলছিল যে তুই দৌড় দে। তারপরে লোকজন দৌড়ে যায় সেরা আমার বাবাকে ওইখানে ওই যে হসপিটালে নিয়ে যায়। প্রজন্ম এক হসপিটাল আছে, ওইখানে নিয়ে যায়। ওইখানে চিকিৎসা না দেওয়ার পরে নিয়ে যায় নামে। আমি যেভাবে শুনতে পাই লোকের মাধ্যমে, তখন আমি রাস্তা দিয়ে আমার ছেলেকে খুঁজে দেখি যে আমার ছেলের জুতাটা তো মাখা ভাবে অবস্থায়। ওই জুতাটা দেখতে পাই। আমার ওয়াইফ তখন অসুস্থ হয়ে ওখানে পড়ে যাওয়ার পরে আমি তারপরও তাকে সাথে করে নিয়ে যাই। যাওয়ার পথে যে উঁচু আইলেন ওভাবে মহিলা মানুষ কিভাবে পার হবে, তখন আমি বললাম তুমি আমার কান্দে পারো দাও, পারা দিয়ে পার হও। পারা দেওয়ার পরে উনি ওখানে পড়ে গেল। ওইভাবে হসপিটালে গেলাম। যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করার পরে যে কোথাও পাই না আমার হসপিটালে, তখন আমার মেয়ে তাসলিমা খানম নাজনীন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো। ও এসে তখন মর্গে থেকে টেনে বের করে ওই লাশ নিয়ে আসে। আসার পরে দেখে তখন আমি অনেক কান্নাকাটি করি। তখন ওই কোনো অ্যাম্বুলেন্স বা কোনো কিছুই পাই না। অটোতে করে নিয়ে যায় আমরা গ্রামের বাড়িতে। কিছু আওয়ামী লীগের দোসররা বলে যে তাড়াতাড়ি রাত্রে কবর দিতে হবে। আমি বললাম যে না, যে কালকে সকালে মাটি দিব, কবর দিব। ওনারা বলে যে না, আজকে রাত্রে কবর দিতে
হবে। রাত 2টা বাজেও আমার এলাকার চেয়ারম্যান আছে বলে যে থানায় থেকে পুলিশ আসছে যে এদেরকে তাড়াতাড়ি মাটি দেওয়ার জন্য। আমি বললাম যে না, কালকে সকালে মাটি দিব, আমার বোনে সাবার আছে। উনি তো আইসে সারে নাই গে। তারপরের দিন সকাল 9টা ওরকে জানাজাতে। আমি তো জীবনেও কখনো কল্পনা করিনি যে এইভাবে আমার বাবা আমাকে কবরস্থানে তোকে চিরনিদ্রা ঘুমানো অবস্থায় রেখে আসছো। আর আমি তো বিদেশ ছিলাম। আমি কয়েকদিন মাত্র আমার ছেলে আমাদের পাশে ছিলাম। আমার আমার অত্যন্ত খুব ভালো ছিল, সুলাসন্ত একটা ছেলে ছিল। দেশবাসীর কাছে একটু দোয়া চাই, আমার একমাত্র ছেলের জন্য। আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ছে, ঢাকা মানসিক হাসপাতালে চিকিৎসা করা হইতেছে। তাই দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আপনারা সবাই আমার ওয়াইফের জন্য দোয়া করবেন, ছেলে হারানোর জন্য। সে খুবই অসুস্থ, সবাই তার জন্য দোয়া করিবেন। সুপ্রিয় শ্রোতা, ঘাতক হাসিনা সরকারের দোসরদের ছোড়া বুলেট নিভিয়ে দিল 12 বছরের তরতাজা সাদ মাহমুদ খানের জীবন প্রদীপ। শহীদ হয়ে অমর হয়ে রইলেন আমাদের মাঝে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোনো অদম্য বীর বা কোনো শহীদ পরিবারকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন স্মৃতিচারণমূলক প্রামাণ্য প্রতিবেদন অদম্যবীর। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।